দুরন্ত স্বাস্থ্য দুরন্ত মন। শিশুরা অনেক কিছুই বলতে পারে না, তাই তাদের সমস্যাগুলো আমাদেরকেই বুঝতে হবে। স্বাগত জানাচ্ছি দুরন্ত স্বাস্থ্য দুরন্ত মন অনুষ্ঠানে। আজকে আমরা কথা বলবো শিশুর অ্যালার্জি নিয়ে। সাথে আছেন শিশু বক্ষব্যাধি বিশেষজ্ঞ ডাক্তার সারাবন তহুরা। আপা, স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাকে ধন্যবাদ। আপা, আমরা প্রায়শই শুনে থাকি শিশুর অ্যালার্জি অ্যাটাক হয়েছে। এই অ্যালার্জি নিয়ে আমাদেরকে যদি একটু কিছু বলতেন। অ্যালার্জি মানে কি, যদি আমরা খুব সহজ বাংলা ভাষায় বলতে চাই, যেই জিনিসটা আসলে আমাদের সহ্য হয় না, মানে হাইপার সেন্সিটিভিটি। এটা একদম সহজ বাংলায় আমাদের যা কিছু খাই কিংবা আমাদের গায়ে লাগুক বা যা কিছু সংস্পর্শে আসলে আমার শরীর নিতে পারছে না, সেটাই হচ্ছে অ্যালার্জি। খুব সুন্দর করে আমাদেরকে বুঝিয়ে বললেন যে যা আমরা নিতে পারছি না, যা আমরা সহ্য করতে পারছি না, সেটাই অ্যালার্জি। জিনিসটা আসলে কেন হয়? আচ্ছা, এটা বলতে গেলে একটু জটিল ব্যাপার। সেটা হচ্ছে আমাদের শরীরে তো রোগ প্রতিরোধ ক্ষমতা, ইমিউনিটি, ইমিউনোলজিক্যাল কিছু ব্যাপার স্যাপার শরীরে আছে। তো এভাবে সেট করা থাকে যে এই জিনিসটা অ্যান্টিজেন অ্যান্টিবডি আছে, রিয়াকশনের ব্যাপার আছে। তো আমি ওই যে বললাম যে সহ্য হচ্ছে না, যেমন অ্যাজ ফর এক্সাম্পল বলি যে আমি গরুর মাংস খাই, কিন্তু আমার গরুর মাংস যেই সব জায়গায় হজম হবে, কোনো না কোনোভাবে এই জিনিসটা সে সহ্য করতে পারছে না। তখনই যে একটা নর্মাল যে ওয়ে, যেভাবে যা হওয়ার কথা হজম প্রক্রিয়া, তারপর একদম শরীর থেকে বের করে যাওয়া, সেখানে ডিস্টার্ব হচ্ছে। তাহলে এর প্রতিক্রিয়া স্বরূপ, যেমন একটা বাচ্চা যখন কিছু পছন্দ করছে না, সে কথা বলতে পারে না, তাহলে তার রিয়াকশন কী হবে? সে কান্না করে উঠবে। তখন মা বুঝতে পারবে যে এই জিনিসটা তার পছন্দ না। ঠিক একই রকম যে জিনিসটা শরীর পছন্দ করবে না, সে কিছু জিনিস দেখিয়ে বুঝাবে যে এটা আমি পছন্দ করছি না। কারো মশা কামড়ে অনেক বেশি ফুলে যাচ্ছে, তার মানে আমার স্কিন বলছে যে এই কামড়টা আমার পছন্দ না, এটা আমাকে দিও না। ঠিক আছে, ঠিক এটাই আর কি অ্যালার্জি বলতে। এটা এক কথায় যেটা আমার সঙ্গে যাচ্ছে না, যেটা আমি পছন্দ করছি না, সেটা আমার সামগ্রিক শরীর, আমার একটা পার্টস বডির যে কোনো অংশ। বড়দের যে অ্যালার্জি অ্যাটাক, শিশুদের যে অ্যালার্জি অ্যাটাক, দুটা কি একই রকম? হ্যাঁ, মোরাললেস একই রকম। ম্যানিফেস্টেশন মানে উপসর্গ, যেটা বাহির থেকে বোঝা যাবে যে অ্যালার্জি হয়েছে, সেটা কিন্তু একই রকম। কিন্তু যেটা হচ্ছে প্যাটার্নে ভেরিয়েশন আছে। যেমন 6 মাসের নিচের বয়সের বাচ্চার এক ধরনের ফুড হ্যাবিট, তারা একরকম জায়গায় যায়, তাদের এক্সপোজারের উপরে যখন আমার শরীরে ইমিউনিটিটা ম্যাচিউর হয়ে যাবে, একটা ছোট বাচ্চার যেমন সব কিছুই গ্রোয়িং তৈরি হচ্ছে, এটা যখন একটা প্রাপ্তবয়স্কে যে অনেক সময় দেখা যায় যে অ্যালার্জিটা যে ছোটোবেলায় হচ্ছে সেটা বড়োবেলায় আর হচ্ছে না, আবার একটা সময় যে ইমিউনিটি আবার কমতে থাকে শরীরে, তখন অনেক সময় দেখা যাচ্ছে আমার তো ইয়াং বয়সে আমি তো ঠিকই এভাবে চলতাম, ধুলার মধ্যে হাঁটতাম, আমার তো কোনো সমস্যা হচ্ছে না, এখন কেন হাঁচি হচ্ছে? তার মানে শরীরের ইমিউনিটি পাওয়ারটা কমে যাচ্ছে। আপা, অ্যালার্জির কি কোনো প্রকারভেদ রয়েছে নাকি সব একই ধরনের? না, অ্যালার্জির প্রকারভেদ একেবারে খুব সহজভাবে বলতে গেলে যে পরিবেশ ভেদে এটা হবে। যেমন যদি আমি খাদ্যবস্তু, ফুড অ্যালার্জি, সেটা হচ্ছে এক এক দেশের মানুষ এক এক ধরনের ফুড খেয়ে থাকে। তারপর হচ্ছে আমার এয়ার পলিউশনের জন্য, সেটা হচ্ছে এক ধরনের অ্যালার্জি। আবার কিছু সেন্সিটিভ জিনিস যেমন ধোঁয়া, তারপর হচ্ছে কিছু মানে স্মেল, তা এই জাতীয় জিনিসেও হচ্ছে অ্যালার্জি থাকে। তাহলে অ্যালার্জিটা ডিপেন্ড করবে যে আমি কোন পরিবেশে, এটা টাইপটা নির্ভর করবে সেটার উপরে। কিন্তু একদম সহজভাবে বলতে গেলে কিছু ফুড অ্যালার্জি, আর কিছু যেগুলো সাবস্টেন্স দেখা যাচ্ছে না, ইনভিজিবল, যেমন বাতাস থেকে এয়ার পলিউশন, ধোঁয়া, গন্ধ, এগুলোতেও অ্যালার্জি আমার হতে পারে। গন্ধ থেকেও অ্যালার্জি হতে পারে। যেমন পারফিউম, দেখা যাচ্ছে একটা বাচ্চা কখনোই অ্যালার্জি হচ্ছে না, ওয়াশরুম থেকে আসার পরে অ্যালার্জি হচ্ছে। ওয়াশরুমের ভিতরে হয়তো ডিওডোরেন্ট বা খুব স্ট্রং কোনো একটা ডিওডোরেন্ট রাখা হয়েছে যে গন্ধটা চলে যাওয়ার জন্য, সেখানে যখন অনেকক্ষণ সে থাকছে, বের হয়ে আসার পরে তার কিন্তু অ্যালার্জি রিয়াকশন দেখা যাচ্ছে। অনেক গরম আবহাওয়াতে কারো গেলে অ্যালার্জি হয়, অনেক ঠান্ডা আবহাওয়াতে গেলে কারো অ্যালার্জি হয়। আর ফুড অ্যালার্জি তো খুবই অবভিয়াস, আমি খাওয়ার সাথে সাথে পেট ব্যথা হতে পারে, কারো দেখা যায় যে একদম খাদ্যনালী থেকে শুরু করে নিচ পর্যন্ত যাওয়ার সাথে সাথেই অনেকে বলে যে আমার গলা চুলকাচ্ছে। আচ্ছা, তারপরে গলার ভয়েস চেঞ্জ হয়ে যাচ্ছে, কারণ কি ওই জায়গাটা অ্যালার্জির কারণে ফুলে যাচ্ছে। তারপরে স্ট্রেস কি আমার আর যে ডায়রিয়া হয়ে যাচ্ছে। আর কিছু অ্যালার্জি যেমন ধুলাবালি,
খুবই আমাদের দেশে তো এটা তো সবাই জানে যে এয়ার পলিউশনে আমাদের দেশ কখনো ফার্স্ট হচ্ছে, কখনো সেকেন্ড হচ্ছে। এই এয়ার পলিউশন আমরা শুধু আমাদের মাথায় ঘুরছে যে বাহিরের এয়ার পলিউশন। বাচ্চারা সবচেয়ে বেশি যেটা শিকার হয় সেটা হচ্ছে ইনডোর এয়ার পলিউশন। যেমন অনলি একটা কার্পেট, এটা কিন্তু যার ফ্যামিলিতে অ্যাজমা, অ্যাটোপি মানে বলা হয় যারা অতিমাত্রায় জন্মগতভাবে অ্যালার্জি নিয়ে জন্মগ্রহণ করে, যে জেনেটিক্যালি এটা পায়, তাদেরকে অ্যাটোপি বলা হয়। এই সব বাসায় যদি ডাস্ট থাকে, দেখা যাচ্ছে বাবা মা এসে বলে ডক্টর আমি সারাদিন ঘর মুছি, কিন্তু তার বাসায় একটা কার্পেট আছে, কার্পেটের ওই ধুলা বের করা সম্ভব না, এখানে ডাস্ট মাইট বাসা বেঁধে ফেলে। ফ্যান ঘুরছে, ফ্যানের মধ্যে কিন্তু ডাস্ট মাইটগুলো ঘুরে 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 নাকের মধ্যে আসে, সব পরিষ্কার করছে ঘরে এর হচ্ছে ফ্যানটা যে ঘুরে প্রতিদিন কিন্তু পরিষ্কার করছে না। তারপর জানালার পর্দা মনে হচ্ছে খুবই পরিষ্কার, আসলে ওখানে তো বেশি ধরা হয় না, ওখানে ডাস্টমাইটগুলো যে বাসা বেঁধে ফেলে। তারপর যেটা নিয়ে একেবারেই আমরা ভাবি না সেটা হচ্ছে সিগারেট স্মোকিং। বাবা ভাবছে যে আমি তো বাহির থেকে বারান্দায় যে খেয়ে আসি, আপনি বারান্দায়ও সিগারেট খেলে সেই ধোঁয়াটা ভিতরে চলে আসছে, এবং ঘরে ঢোকার সাথে সাথে আমার নিঃশ্বাস প্রশ্বাস জামা দিয়ে কিন্তু ওই ধোঁয়াটা বের হচ্ছে। বাচ্চাকে যে কোলে নিলে কিন্তু সে প্যাসিভ স্মোকার হয়ে যাচ্ছে, সেও স্মোকার হয়ে যাচ্ছে। এই জিনিসটা কিন্তু আমরা একদমই মাথায় আনছি না। তারপরে অনেকে বাসায় ধূপ ধোয়া, আগরবাতি, তারপর সবচেয়ে বড় কথা মশার কয়েল, তারপরে স্প্রে, অ্যারোসল স্প্রে করছে। গ্রসলি আমি যদি ভাবি তাহলে আমাদের দেশে বাচ্চাদের ক্ষেত্রে স্কিনে ম্যানিফেস্টেশনটা সংস্পর্শে হচ্ছে, এয়ারওয়ে যেটা আমি ইনহেল করে বাতাসের মাধ্যমে, সেটা ডাস্ট অ্যালার্জি হোক, ফিউমস হোক, ধোয়া হোক, সেটা শ্বাসনালীতে অ্যালার্জি হচ্ছে, আর একটা খাদ্যের মাধ্যমে হচ্ছে অ্যালার্জি হচ্ছে, সেটা পুরো ডাইজেস্টিভ চ্যানেলকে ইনভলভ করছে। বাসায় মা বাবা হিসেবে আমরা কি কি লক্ষণ দেখলে বুঝবো যে আমাদের সন্তানের অ্যালার্জি অ্যাটাক হয়েছে? প্রথমে আমি স্কিন থেকে শুরু করি। স্কিনের মধ্যে প্রথমে চুলকাবে, ইচি হবে, তারপর যেই জায়গাটা চুলকাচ্ছে একদম সেই জায়গাটা ধরে ধরে ফুলে যায়, লাল হয়ে যায়, ফুলে ফুলে উঠে। তখন কিন্তু বাবা মা, এই জিনিসটা কিন্তু সবাই গ্রামে হোক শহরে বাবা মা যেটাই হোক না কেন, তখন বুঝতে পারে যে তার বাচ্চায় অ্যালার্জি হচ্ছে, এটা কমন। কিন্তু একই জিনিস অ্যালার্জির ওই যে তিনটা জায়গা বললাম, একটা শ্বাসনালী, একটা খাদ্যনালী, একটা স্কিন, সেম যেটা আমি দেখতে পাই, যেটা আমার সামনে স্কিনে হচ্ছে, সেই জিনিসটা কিন্তু শ্বাসনালীতেও হয়, খাদ্যনালীতেও হয়, যেটা আমাদের চোখের অগোচরে। ঠিক সেই সিমটমগুলোর জন্য যেটা হয়, যেটা আমি বলছিলাম, এর ভিতরে যাওয়ার পরে অনেকে বলে যে আমার নাক চুলকাচ্ছে, নাকে ফার্স্ট সিমটম হচ্ছে বাচ্চার হাঁচি শুরু হবে। কোনো একটা অ্যালার্জির ব্যাপার যেটা শরীর চাচ্ছে না শরীরের ভিতর ঢুকুক, শ্বাসনালী চাচ্ছে না, ডেফিনেটলি আমাদের শরীরের জিনিস এমনভাবেই তৈরি করে দিয়েছে, যেমন ভিতরে সিলিয়া আছে অনেকগুলো, তার কাজই হচ্ছে শুধু ওই যে ঝাড়ু দেয়া বাইরে বের করে দেয়া। তো ঝাড়ু দেয়া যখন অতিমাত্রায় সব ঝাড়ু একসঙ্গে অ্যাক্টিভ হয়ে যায়, সাথে সাথে হাঁচি শুরু হয়ে যায় না, এটা একটা অ্যালার্জির ফার্স্ট লক্ষণ। তারপরে বলবে যে আমার নাকের ভিতরে চুলকাচ্ছে, গলা চুলকাচ্ছে, তারপরে নাক দিয়ে পানি পড়া শুরু হবে, ফুলে যাওয়ার অংশটা যখন নিচে নামতে থাকবে, তারপরে শুরু হয়ে যাবে কাশি। এটা সাধারণত অ্যালার্জির কাশিটা শুকনা কাশি, যেটা দেখে মনে হবে, বাবা মা বলে থাকে এভাবে, আমার বাচ্চাটা কাশতে কাশতে ভিতরে কপটা বের করতে পারে না, আমার মনে হচ্ছে যে আওয়াজ শুনে ভিতরে অনেক কিছু আটকে আছে কিন্তু বের করতে পারছে না, ব্যাপারে আসলে ভিতরে কপ আটকে নাই, এটা অ্যালার্জি ম্যানিফেস্টেশন। তারপরে আস্তে আস্তে যখন আরও সিভিয়ার হয়ে যাবে, তখন শ্বাসনালীর ভিতরটা যখন একদম অনেক ফুলে যাবে, যেটা আমাদের শরীরের সামনের অংশে ফুলে যায়, তখন ন্যারো হয়ে যাবে শ্বাসনালীটা, তখন একদম অ্যাজমা লাইক একটা ফিচার দেখা যাবে, শ্বাসকষ্ট শুরু হয়ে যাবে। অ্যালার্জি এত মারাত্মক, এটা কিন্তু একটা হচ্ছে প্রাণঘাতীমূলক। ব্যাপারটাকে আমরা অ্যালার্জিক বলে যে উড়িয়ে দেই না, ব্যাপারটা কিন্তু সহজ ব্যাপার না। তখনও পর্যন্ত যদি অ্যালার্জিটা আমরা থামাতে না পারি, তাহলে শ্বাসনালীটা চুপসে যেয়ে যখন আটকে যাবে, তখন কিন্তু বাচ্চা শ্বাস নিতে পারবে না, তখন কিন্তু রেসপিরেটরি ফেলিয়ার হয়ে ওই যে ভেন্টিলেটরে রাখবে, এবং এটা প্রাণঘাতী অবশ্যই। অ্যানাফাইলেক্টিস শকে চলে যায়, বাচ্চারা শকে চলে যায় তখন। তাহলে তো আসলে মানে কিছু কিছু ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ যে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া। একদম অ্যালার্জি ওই যে বিদেশে পাওয়া যায়, আমাদের দেশেও পাওয়া যায়, অ্যাডিনালিন শর্ট বলে, যে অনেক সময় কারো আছে পিনাটে অ্যালার্জি, কেউ জানে না একটা খাবারে পিনাট আছে, পিনাট খেয়ে ফেলেছে, একদম মনে হয় যেন গলা দম আটকে আসছে, সেই মুহূর্তে খারাপ লাগছে, সেই সময় একটা ইনজেকশন আছে অ্যাডিনালিন শর্ট, ওটা দিয়ে দেওয়ার সাথে সাথে ওগুলো থেকে রিলিফ হয়ে যায়।
এরকম যাদের অ্যাজমা অ্যাটাকের মতো হয়, যে শ্বাসনালীতে অ্যালার্জি বেশি, তাদের সিভিয়ার অ্যাকিউট অ্যাজমা হয়ে যায়, তখন ওই যে ইনহেলার মানে কি, যেই জায়গাটা ফুলে গেছে ওইখানে সরাসরি ওষুধটা দেওয়া, সাথে সাথে ওই যে মানে খুঁজে খুঁজে ইনহেলার দেয়, ইনহেলারটা দেওয়ার সাথে সাথে ওটা রিলিফ হয়ে যায়। তো এই জন্য অ্যাভয়েড করাটা ডেফিনেটলি ট্রিটমেন্টের আগে প্রিভেনশনটা জরুরি ব্যাপার। এই জন্য সবচেয়ে বেশি জানা দরকার যে আমার কোন খাবার অ্যালার্জি। সেক্ষেত্রে খাদ্যনালীর অ্যালার্জিটার ম্যানিফেস্টেশনটা সিভিয়ার না, এটা লেট। যেমন স্কিনেটার সবচেয়ে বেশি অ্যাকিউট ইমার্জেন্সি হচ্ছে আমার শ্বাসনালী, যেহেতু এটার সঙ্গে শ্বাস নেওয়া জীবন রক্ষার জন্য জরুরি এটা। আর খাদ্যনালীর যেটা অ্যালার্জি সেটা হচ্ছে প্রথমে ভিতরে যাবে, তারপর পেট ব্যথা হয়, ক্র্যাম্পিং হয়, পাতলা পায়খানা হয়, ডায়রিয়া হয় অনেকে, এবং সবচেয়ে খাদ্যের যে অ্যালার্জি সেটা না একদম ডিসেন্ট্রি লাইক ফিচার হয়, যেমন পায়খানা দিয়ে রক্ত যায় অনেকের। তো এইসব লেট ম্যানিফেস্টেশন এটা হতে পারে, কিন্তু এয়ারওয়েটা খুবই মারাত্মক, এটা একদম স্মরণে রাখতে হবে। আপনি বললেন যে যদি খুব ভয়াবহ আকারে লক্ষণ প্রকাশ পায় তাহলে সাথে সাথে শট দিতে হবে। তাহলে সেক্ষেত্রে তো আমাদের মা বাবাকে আগে থেকেই জানতে হবে যে আমার সন্তানের অ্যালার্জি রয়েছে কিনা। এটা আসলে মানে চিকিৎসা ব্যবস্থা কি রকম, বা আমি কিভাবে আগে থেকেই বুঝবো যে আমার ওষুধ তৈরি রাখতে হবে? ফ্যামিলিতে যদি অ্যালার্জি থাকে তাহলে বাচ্চারও আছে কিনা এটা জেনে নিতে হবে ডক্টরের পরামর্শ মতে। এটা একেবারে খুব সিম্পল, একটা তো সিমটম থেকে যে আমার বাচ্চা, আমি বাবা মাই বলবে যে আমার বাচ্চার তো, আমাদের দেশে কিন্তু এই যে গরুর দুধের অ্যালার্জি অনেক বেশি, অনেক বেশি অ্যালার্জি। তো মাই বলবে যে দুধ খাওয়ার সাথে সাথে জানেন ডক্টর যে তখনই এই বাচ্চাটা না এই সমস্যাটা হয়, তারপরে ধুলাতে গেলে আমার বাচ্চা হাঁচি শুরু হয়ে যায়। তো এইগুলো যখন জানবে তখন আসলে অ্যালার্জির কারণে হচ্ছে কিনা সেটা কিন্তু একটা সিম্পল ডক্টরের কাছে পরীক্ষা করে আইজি লেভেল ওটা দিয়ে তখন বোঝা যাবে। তারপর হচ্ছে যে একটু বড় বাচ্চা 5 বছর বয়স হয়ে গেলে, এটা কিন্তু এখন বাংলাদেশে খুব অ্যাভেলেবেল, কোন খাবারে, কিসে, কোন এনভায়রনমেন্টে, কোন ওষুধে ওর অ্যালার্জি আছে, এটা কি টেস্ট করে বোঝা যায়? টেস্ট করে বোঝা যায়। এবং বাচ্চাদের তো আগে অ্যাভেলেবেল ছিল না, এখন রিসেন্টলি এটা পরীক্ষা করে, সিম্পল একটা পরীক্ষা করে কিন্তু জেনে নিতে পারবে যে এটা কোন এনভায়রনমেন্টে তার প্রবলেম, কোন খাবারের প্রবলেম। তো এটা আগে থেকে জানা থাকলে এটা তাহলে বাচ্চাকে সে কাছে এক্সপোজার করলো না, তাহলেই কিন্তু এখান থেকে প্রিভেনশন হতে পারে। আর ওই যে অ্যাড্রিনালিন শট দরকার নাকি ইনহেলার দরকার, এটা অ্যাকচুয়ালি ডক্টর গাইড করবে, যে এটা কিন্তু একদম সিভিয়ার পর্যায়ের ব্যাপার, যে আমার বাচ্চা থেকে আমার বাবা মা আমাকে ওখান থেকে দূরে রাখলো, এটা তাদের ডেফিনেটলি তাদের একটা এডুকেট তাদের করতে হবে, কোথায় কোথায় জানতে হবে। কিন্তু ভয়াবহ হয়ে গেলে সেটা কিন্তু তার হাতে থাকবে না, সেটা তখন ডক্টরের কাছে নিয়ে যেতে হবে। কোন বাচ্চার জন্য কোনটা উপযোগী সেটা নির্ধারণ করে দিবে একবার, তারপরে তাকে সেইভাবে চলতে হবে অ্যাকর্ডিংলি। আবার যখনই আমাদের সন্তানেরা রোগে আক্রান্ত হয় আমাদের প্রথমেই কিন্তু মাথায় আসে কখন ভালো হবে এবং সম্পূর্ণরূপে ভালো হবে কিনা। সেক্ষেত্রে আসলে অ্যালার্জির ব্যাপারে, অ্যালার্জি কি একবার যদি হয় সেটা কি আজীবন বারবার হতেই থাকবে, নাকি কখনো বন্ধ হওয়ার কোনো সুযোগ আছে? গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে এই প্রশ্নটার সম্মুখীন আমি প্রতিদিন হই। হ্যাঁ, বাবা মা বলে যে এটা কি কখনোই সারবে না ডক্টর। এটা ব্যাপার দু ধরনের আছে, কিছু ফ্যামিলিগতভাবে অ্যালার্জি আছে যেটা আমার শরীরের ভিতর থেকেই কিছু জিনিসের প্রতি অতি সংবেদনশীলতা তৈরি হয়ে যায়। তো তাদের ক্ষেত্রে এটা ডায়াবেটিক্সের মতো একটা রোগ যে সারা জীবনই ক্যারি করে। এই জিনিসগুলো খুব মেটিকুলাসলি যদি আমি ফলো করি যে আমার এখানে অ্যালার্জি, তার এক্সপোজারে আমি হলাম না, হলে ইনিশিয়ালি আমি বাড়তে না দিলে কী দিব, এই মেজারগুলো যদি পালন করি সারা জীবন আমি একদম নর্মাল লাইফ লিড করতে পারবো। আচ্ছা, ঠিক আছে। যেমন আমার ডাস্ট অ্যালার্জি, কিন্তু আমি যদি এখন গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করি তাহলে তো এখান থেকে আমি গ্র্যাজুয়ালি এটা খারাপ হতে থাকবে। সেরকম যেই পরিবেশে হচ্ছে যে অ্যালার্জি, সেখান থেকে সরিয়ে নিয়ে অন্য পরিবেশে থাকলে সে কিন্তু সারা জীবন পুরা ভালো হবে না, কিন্তু পুরা ভালো একটা মানুষের মতো জীবন ধারণ করতে পারবে। আরেকটা হচ্ছে আমি জেনেটিক্যালি আমি ক্যারি করছি না, কিন্তু এনভায়রনমেন্টাল কারণে আমি দীর্ঘদিন আমি হচ্ছে, যেমন অনেকে আছে না যে রাস্তার পাশে কাজ করে, যে একদম কন্টিনিউয়াসলি এক্সপোজার, ধুলার সামনে কাজ করছে। গ্রামে আছে যে যারা খড়ি চুলায় কাজ করছে, ঘন্টার পর ঘন্টা ওই ধুলার সামনে বসে আছে। তো এখান থেকে শরীরে কিছু চেঞ্জ হয়, সেক্ষেত্রে তাদের ওটা ট্রানজিশনাল। তাদেরকে যদি ওখান থেকে নিয়ে এসে ওই পরিবেশ থেকে সরিয়ে রাখা হয় তাদেরটা কমপ্লিটলি ভালো হতে পারে। তবে এটা আসার কথা হচ্ছে এই অ্যালার্জি কন্ট্রোলের ঔষধ খুবই কম দামি, স্বল্প মূল্যে এবং খুবই সব জায়গায় পাওয়া যায়। আমাদের বাবা মারা সবসময় যেটা করে যে এই বাচ্চারা ছোটোবেলা থেকে, সাধারণত আন্ডার 5 বাচ্চারা অ্যালার্জি
খুবই তাদের প্রবণতা থাকে, বারবার তাদের শ্বাসকষ্ট, কাশি এবং ব্রঙ্কিওলাইটিস বলে রোগ, এটার জন্য হসপিটাল অ্যাডমিশনও হয়। তো ছোটোবেলা থেকে তাকে শেখানো হয় কি, তুমি দুর্বল, এখানে যেতে পারবে না, ওখানে যেতে পারবে না, এটা করবে না। এতে একটা বাচ্চার ভিতরে কনফিডেন্স কমে যায়। আমি বাবা মাকে সবসময় এটা অ্যাডভাইস করি, কোনো মতে এলার্জি তার লাইফস্টাইলকে মানে রুদ্ধ করবে না। একটা বাচ্চার শৈশব, একটা কৈশোরকে এলার্জি কোনো ব্যারিয়ার না যে এটার জন্য আমি সেটাকে আটকে রাখবো। তবে কোনখানে তার প্রবলেম, ওটাকে ওই ছোটোখাটো জিনিসটা ঠিক করে ফেললেই সব কিছু ঠিক হয়ে যায়। এক্ষেত্রে বাচ্চাদের মনোবল বৃদ্ধি করতে হবে যে এটা তোমার কোনো এমন অসুখ না যেটার জন্য তোমার সব কিছু বন্ধ হয়ে যাচ্ছে, একদম না। এই কনফিডেন্স যদি আমরা বাচ্চাদের মধ্যে ঢুকিয়ে দিতে পারি তাহলে সে কিন্তু সকল কিছু থেকে বের হয়ে আসতে পারবে। আরেকটা জিনিস আপা, আর এলার্জি কিন্তু ছোঁয়াচে রোগ না। আরেকটা ব্যাপার, একদম আমাদের যে এলার্জি সম্পর্কে এত মিথ, ওই যে বললাম যে বাচ্চা দুর্বল, কিছুই করতে পারবে না, আমার বাচ্চা এলার্জি, একদম না। 2 নম্বর হচ্ছে ওই বাচ্চার কিন্তু এলার্জি আছে, তুমি কাছে যেও না, ওর সঙ্গে ঘোরাফেরা করা যাবে না, একদম না। এলার্জির জন্য কোনো ব্যারিয়ার দরকার নাই। এটা একটা প্রিভেন্টেবল, যেটাকে প্রতিরোধ করা যায়, প্রতিকার করা যায়, এটা চিকিৎসা পদ্ধতি আছে এবং সেই বাচ্চা একটা নর্মাল বাচ্চা, ওর কোথাও কোনো ডিসএবিলিটি নাই। আপা, অ্যালার্জি যাতে না হয় সেক্ষেত্রে মা বাবার করণীয় কিছু রয়েছে কিনা সে সম্পর্কে আমাদেরকে যদি একটু বলতেন। সবার কি ধারণা জানেন, এলার্জি, আমি প্রথমে এসে বলে বাবা মা যে আমি তো এলার্জি সকল খাবার বন্ধ করে দিয়েছি। তা আমি বলি যে কী খাবার বন্ধ করে দিয়েছেন? বলে গরুর মাংস, চিংড়ি মাছ, বেগুন, পুঁইশাক। একদম মুখস্থ 4টা কথা বলে, কিন্তু বিশ্বাস করেন সেটা হচ্ছে এই 4টা খাবার কোনো এমন খাবার না যে ওকে একদম নাম লিখে দিয়েছে ও এলার্জির খাবার। ব্যাপার হচ্ছে এই বাচ্চা বা আমি বা বড় যা ছোট, কোন খাবারে এলার্জি সেটা কিন্তু এক একজন এক একটাতে। আমার এখানে যত এলার্জি টেস্ট করতে আসে তার মাঝখানে মোর দেন 30% আমি পেয়েছি সয়াবিন তেলে এলার্জি, আমি আমে এলার্জি পেয়েছি এবং 25% বাচ্চাদের আমি পেয়েছি যে আটা গমে এলার্জি, মানে হুইটে এলার্জি, কাজে লেবুতে এলার্জি, তার মানে মসুরের ডালে এলার্জি। ওই যে এলার্জি খাবার বন্ধ মানে আমি এই 4টা খাবারকে একদম স্পেসিফাই করে বন্ধ করে দিচ্ছি, এই কনসেপ্টটা থেকে আমাদের বাবা মাদের বের হয়ে আসতে হবে। কাজেই কোথায় এলার্জি এটা আপনাকে আইডেন্টিফাই করে নেওয়ার জন্য খুবই অ্যাভেলেবেল হচ্ছে যে ইনভেস্টিগেশন আছে, এটা দেখে আপনি আইডেন্টিফাই করেন। কারণ একটা বাচ্চা কোলেস্টেরল বড়দের জন্য নিষেধ, কিন্তু ছোট বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টের জন্য তো কোলেস্টেরল দরকার। তার মানে বড়দের চিন্তাভাবনা আপনি ছোটদের উপর চাপিয়ে দিবেন না। ছোটরা হচ্ছে যে ফিজিক্যালি, মেন্টালি সব কিছুতে ওদের গ্রোয়িং এজ, বড়দের জন্য যেসব নিষিদ্ধ সেসব কিন্তু ছোটদের জন্য না। তার মানে ছোটদের কিন্তু সকল পুষ্টিগুণ আমাদের দরকার। কাজেই এই খাবার এলার্জি বলে ওটাকে বন্ধ করে দেওয়ার আগে একটু চিন্তা করুন এবং আসলেই এই খাবারে বাচ্চার এলার্জি আছে কিনা এটাকে দেখে নিন, তারপরে স্পেসিফাই করুন কোনটাতে প্রবলেম, শুধু সেটাই বন্ধ করুন, অন্যটা কিছু না। আপা, আপনার সাথে কথা বলে আজকে অ্যালার্জি নিয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ, দুরন্ত টিভিকে ধন্যবাদ। কথা হলো শিশুর অ্যালার্জি নিয়ে, আজ এই পর্যন্তই। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো অতিথির সঙ্গে। সেই পর্যন্ত সাথে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সন্তানদের ভালো রাখবেন। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।